মুম্বাই শহরের কাছে রামপুর নামের একটা ছোট্ট আশ্চর্য রকম গ্রাম ছিল। ওই গ্রামে অভিমন্যু নামের একটা লোক নিজের স্ত্রী বিধির সাথে একটা ছোট্ট রেস্টুরেন্ট চালাতো। বাইরে থেকে আসা যাওয়া করার সমস্ত লোক বেশিরভাগ অভিমন্যুর রেস্টুরেন্টেই খাবার খাওয়া পছন্দ করত। অভিমন্যুর স্ত্রী গ্রাহকদের জন্য ভোজন নিজের হাতেই বানাতো। একদিনের কথা, ব্যাংকের ম্যানেজার তারাচন্দ নিজের বউ অনিতার সাথে অভিমন্যুর রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে। তোমার রেস্টুরেন্টের চাউমিনের প্রশংসা তো দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আজকে আমার স্ত্রীর চাউমিন খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমি ভাবলাম যে সোজা তোমার রেস্টুরেন্টে নিয়ে আসি। আগে হ্যাঁ অবশ্যই, আসলে ব্যাপারটা হলো গ্রাহকদের জন্য আমার স্ত্রী নিজে খাবারগুলো তৈরি করে। আরে তাহলে দেরি করছেন কেন? তাড়াতাড়ি এক প্লেট চাউমিন দিয়ে দিন, পেটের মধ্যে যে ইঁদুর দৌড়চ্ছে। অভিমন্যু খুশি খুশি তারাচন্দ আর তার বউকে এক প্লেট চাউমিন দিয়ে দেয়। সত্যি অভিমন্যু, যেমন শুনেছিলাম তেমনই খেলাম। আপনার সাথে আমার একটা কথা বলার ছিল তারাচন্দজি। এই মাসে আমি ব্যাংকের ইনস্টলমেন্টটা দিতে পারবো না। আমার ছেলে মুম্বাই শহরে পড়াশোনা করছে, আর ওর এর মাসে ফিসে জমা করতে হবে। আরে এতে চিন্তা করার কি আছে? হ্যাঁ, তুমি কি কোথাও পালিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, আর এমনিতেই আমি তোমাকে দ্বিগুণ লোন দেওয়ার জন্য তৈরি রয়েছি। আমি তো বলবো যে তুমি তো এই রেস্টুরেন্টটাকে আরও বড় করে তোলো, এটাকে একটা বড় হোটেলে কনভার্ট করে দাও। না না তারা সিংজি, না, আমি আমার এই ছোট রেস্টুরেন্টটা নিয়ে আমি খুশি রয়েছি। আমি আর ব্যাংকের চক্কর কাটতে চাই না বাবা। তারাচন্দ রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে আর অভিমন্যুর রেস্টুরেন্টের ঠিক সামনে বানানো একটা বড় রেস্টুরেন্টটা দেখে হাসতে শুরু করে। এটা তো অভিমন্যুর রেস্টুরেন্ট থেকে অনেক বড় আর ভালো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই রেস্টুরেন্টটা তো অভিমন্যুর রেস্টুরেন্টের থেকে অনেক বড় দেখছি। এটা ব্রজেশের রেস্টুরেন্ট, কিন্তু তাও আশেপাশের লোকজন অভিমন্যুর রেস্টুরেন্টের খাবারই পছন্দ করে। ব্যাংক ম্যানেজার তারাচন্দ নিজের স্ত্রীর সাথে কারে বসে চলে যায়। তার কথা অন্য রেস্টুরেন্টের মালিক ব্রিজেশ নিজের চাকরের সাথে ওখান থেকে দাঁড়িয়ে চুরি চুরি শুনছিল। এই যে শুনলে মালিক, একে তো এই ব্যাংকের ম্যানেজারটা আপনার লোনের ফাইলটা রিজেক্ট করে দিল, এখন সে অভিমন্যুর রেস্টুরেন্টের খাবারের প্রশংসা করছে, সেটাও নিজের স্ত্রীর সামনে। আর আমাদের রেস্টুরেন্ট নিয়ে খারাপ খারাপ কথা বলল। যদি এইভাবেই চলতে থাকে না, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যে আমাদের রেস্টুরেন্টে আর বড় বড় আর মোটা মোটা তালা ঝুলবে। এই তোমাকে আমি কতবার বলেছি সত্যম যে সব সময় ভালো ভালো কথা বলো। হ্যাঁ, আরে এরকম দিন কখনো আসবে না। আরে কি করে আসবে না মালিক? হ্যাঁ, আপনি দেখুন না, যত দিন যাচ্ছে ততদিন আমাদের রেস্টুরেন্টে গ্রাহকের সংখ্যা কমেই চলেছে। এই কথাটা তুমি একদম ঠিক কথাই বলেছো সত্যম, যে অভিমন্যুর রেস্টুরেন্টের কারণে আমার অনেক লোকসান হচ্ছে, বুঝলে? অভিমন্যুর রেস্টুরেন্টে সমস্ত খাবার ওর স্ত্রী নিজে তৈরি করে। আপনিও আপনার রেস্টুরেন্টের খাবারগুলো তো আপনার স্ত্রীকে দিয়ে তৈরি করাতে পারেন, তাই না? আরে সব কি কথা বলছো তুমি? আমার স্ত্রী তো রান্না করতেই জানে না। গতবারে তুমি নিজে ওর খাবার খেয়েছিলে, আলুর পরোটা মনে আছে? আর পরের দিন তোমার অসুখ করেছিল। হ্যাঁ, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তাহলে চিন্তা করো না সত্যম, আমার মাথায় একটা যোজনা রয়েছে। আমি জানতে পেরেছি যে ব্যাংক ম্যানেজার তারাচন্দের ট্রান্সফার কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। আর নতুন ব্যাংক ম্যানেজার আমার অনেক দূর সম্পর্কের আত্মীয়। অভিমন্যুর রেস্টুরেন্টের সমস্ত পয়সা ব্যাংক থেকেই নিয়েছে, বুঝেছো? আর ওর জমিটাও তো ব্যাংকের কাছেও বাঁধা রয়েছে গো। আমি আমার মাথার মধ্যে থেকে এমন একটা চক্কর চালাবো না যে অভিমন্যু পথে বসবে। তারপর সে নিজের রেস্টুরেন্টে বসে পড়ে। তক্ষুনি ওখানে আশ্চর্য দেখতে একটা ব্যক্তি, যে খুব বাজে একটা কোট পরেছিল, রেস্টুরেন্টে এসে বসে পড়ে। আমার খুব খিদে পেয়েছে বাবা, তাড়াতাড়ি বার্গার, পিৎজা আর একটা ব্ল্যাক কফি নিয়ে এসো। সত্যম সেই ব্যক্তিটাকে দেখে খুব বাজে একটা চেহারা বানিয়ে বলে, তুমি কি আজে বাজে জামা কাপড় পরে রয়েছো? হ্যাঁ, যে চেয়ারের উপরে তুমি বসেছো না, ওই জানো ওই চেয়ারের দাম কত? হ্যাঁ, তোমার জন্য এই চেয়ারটা নোংরা হয়ে গেল যে। আরে কিরকম আজে বাজে কথা বলছো তুমি? তোমার মালিক তোমাকে গ্রাহকদের সাথে সম্মান করতে শেখায়নি? তুমি কি জানো না গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাকে শিখিয়েছে তো, আমি সব কিছু জানি গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয়। আরে গ্রাহকরা যদি তোমার মতন হয় তাহলে আমি কি বলবো বলো তো? এত ভালো একটা হোটেলে তোমরা চলে এসছো যত সব। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি আমাকে অপমান করছো কিন্তু। দেখো, তুমি জানো না যে আমি কে। আর হ্যাঁ, কারো জামা কাপড় দেখে সেই মানুষের মনুষ্যত্ব নিয়ে কখনো বিচার করতে নেই।
কখনো কখনো চোখের সামনে যে সত্যিটা নজর আসে না সেটা সত্যি হয় না। মনে হচ্ছে কোনো পুরনো আজে বাজে একটা সিনেমা দেখে তুমি এখানে এসেছো। তক্ষুনি ওখানে ব্রিজেশ চলে আসে। কি হয়েছে সত্যম? কি সব ঝগড়া করছো তোমরা? আরে দেখুন না মালিক, এই লোকটা কিরকম নোংরা জামা কাপড় পরে এসেছে। ওর কোটের একবার অবস্থাটাই দেখুন না আপনি। এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে কোটটাকে ধোয়নি উনি। তার উপর আবার এই লোকটা আপনার ওপরে আরোপ লাগাচ্ছে। আমার উপরে আরোপ লাগাচ্ছে? আমি ঠিক বুঝলাম না। আমাকে বলছে যে তোমার মালিক নাকি গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয় সেইগুলো তোমাকে শেখায়নি। আরে তো আমি এমন কি ভুল বলছি? হ্যাঁ, তোমার চাকর আমার অর্ডার নেওয়ার বদলে আমার জামা কাপড় দেখছে। এই রেস্টুরেন্টে তোমার মতো নোংরা লোকজন আসে না, বুঝতে পেরেছো? আমার চাকর একদম ঠিক কথাই বলেছে। আমারও তো সন্দেহ রয়েছে যে তোমার পকেটে পয়সা থাকবে কি থাকবে না। তোমার জায়গাটা এখানে নয়, ওই সামনে যে রেস্টুরেন্ট রয়েছে ওখানে যাও, গিয়ে ওখানে খেয়ে নাও তুমি। ব্রিজেশের কথা শুনে সেই ব্যক্তি রেগে যান আর ওখানে উঠে দাঁড়ান আর সোজা অভিমন্যু রেস্টুরেন্টে গিয়ে বসে পড়েন। আগে কি নেবেন আপনি? আমাকে একটা চিজ বার্গার আর একটা বড় ব্ল্যাক কফি দিও তো। হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। অভিমন্যু সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির অর্ডার নিয়ে আসে। ওই ব্যক্তি বার্গার আর ব্ল্যাক কফি খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, বাহ, সত্যি তোমার রেস্টুরেন্টের প্রশংসা আমি অনেক জায়গাতেই শুনেছি। লোকজন তোমার রেস্টুরেন্টের ব্যাপারে একেবারে সঠিক প্রশংসা করে। আর তোমার ব্ল্যাক কফি খাওয়ার পরে তো আমার দারুণ লাগছে এখন। আগে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এইটুকু বলে সেই লোকটা নিজের পকেটে হাত ঘোরায়। কিছুক্ষণ পর সে অভিমন্যুর দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও ভাই, আমি আমার ওয়ালেটটা বাড়িতে ফেলে এসেছি। আরে কোনো ব্যাপার না, যখন আপনার ইচ্ছে হবে আপনি এসে পয়সা দিয়ে যাবেন। তুমি সত্যি খুব ভালো মানুষ দেখছি। এক তুমি রয়েছো আর এক তোমার প্রতিবেশী। গ্রাহকদের সাথে কেমন করে কথা বলতে হয় তাও জানে না সে। আর আমি তোমার স্বভাবে খুব প্রসন্ন হয়েছি গো। এইটুকু বলে সেই ব্যক্তি একটা ছোট্ট চমচম করছিল এরকম হিরে অভিমন্যুকে দেয়। এ তো ডায়মন্ড, এটা আপনি আমায় কেন দিচ্ছেন? না না, এটা কোনো ডায়মন্ড নয় বাবা, এটা হলো একটা গ্যাজেট। কয়েক সময় পরে এটা হয়তো এর প্রয়োজন পড়তে পারে তোমার। এটা তুমি তোমার কাছে সাবধানে রেখে দিও। হ্যাঁ, যদি জীবনে কখনো আমাদের সাথে আবার দেখা হয় তাহলে আমার ব্যাপারে আমি তোমাকে অবশ্যই বলবো। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। তার যাওয়া মাত্রই বিধি অভিমন্যুকে বলে, কে ছিলেন ইনি? জানি না নিধি, কিন্তু সে যেই ছিল না, ওর চোখটাকে দেখে আমার এমন মনে হচ্ছিল যে ও কোনো রকম একটা খুব বড় একটা মহাপুরুষ হবে, বুঝলে? কিন্তু উনি কাপড় তো খুব নোংরা পরেছিলেন। কারো জামা কাপড় দেখে তার মনুষ্যত্ব আর ব্যক্তিত্ব নিয়ে বিচার করতে নেই, বুঝেছো নিধি? ওনার ওই জল জল করা দুটো চোখ আর মুখের ঝলমলে ভাবই সবকিছু বলে দেয়, বুঝেছো? শুধু বুঝতে পারার মতন মানুষের দরকার। কিছুদিন এইভাবেই কেটে যায় আর একদিন ব্যাংক ম্যানেজার তারাচন্দের ট্রান্সফার হয়ে যায় আর তার জায়গায় ব্রিজেশের আত্মীয় টিল্লু ম্যানেজার হয়ে চলে আসে। ব্রিজেশ টিল্লুর চাপলুসি করে ব্যাংকে পৌঁছায়। আমি আপনার অনেক দিন ধরেই অপেক্ষা করছিলাম। আমি জানি ব্রিজেশ, এই গ্রামে আমার ট্রান্সফার করার জন্য তুমি কত কষ্ট করেছো। আপনার মতন সৎ ব্যাংক ম্যানেজার আজকালকার দিনে আর কোথায় পাওয়া যায়? তুমি কি বলতে চাও বলো তো? আমার রেস্টুরেন্টের সামনে অভিমন্যু নামের একজন লোক রেস্টুরেন্ট চালায়। ওর রেস্টুরেন্টে যত পয়সা দিয়ে তৈরি করেছে সব ব্যাংক থেকে নিয়েছে ও, কিন্তু ও নিজেকে একেবারেই ব্যাংকের মালিক মনে করে সব সময়। ওর যখন ইচ্ছে হয় ও ব্যাংকে এসে ইনস্টলমেন্টটা দিয়ে দেয়, আর যখন ওর ইচ্ছে হয় না তখন সে ইনস্টলমেন্ট দেয় না। নিয়ম অনুসারে তো 1 বছরের মধ্যে ওর তো নিজের লোনটা ক্লিয়ার করা উচিত ছিল, কিন্তু আজকে ওর লোন হয়ে গেছে প্রায় 3 বছর হলো। আগের ব্যাংক ম্যানেজার তো ওর ফেভারে থাকতো, তাই আমি চাই যে আপনি আপনার সমস্ত পয়সা ওর কাছ থেকে নিয়ে নিন। আমি আপনার দূর সম্পর্কের আত্মীয় ব্রিজেশ, তাই তোমার জন্য এইটুকু তো আমি করতেই পারি, কিন্তু তুমি তো জানোই যে আত্মীয়তার সাথেই তো সব কিছু হয় না। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, আমি আপনার সব কথা বুঝতে পেরে গেছি। আপনার বাড়িতে আপনার পুরস্কার পৌঁছে যাবে। তাহলে তুমি নিশ্চিন্ত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। 24 ঘন্টার মধ্যে আমি অভিমন্যুকে পথে নামিয়ে আনবো, এই খবর তুমি অবশ্যই পাবে। পরের দিন ব্যাংক ম্যানেজার টিল্লু সমস্ত পেপার নিয়ে অভিমন্যুর রেস্টুরেন্টে পৌঁছে যায় আর ব্যাংকের সমস্ত টাকা একসাথে দেওয়ার কথা বলতে শুরু করে। আমি সমস্ত পয়সা একসাথে দিতে পারবো না, আমাকে কিছু তো সময় দিন। ব্যাংক তোমাকে 1 বছর সময় দিয়েছিল, কিন্তু আগেরবারের ম্যানেজার বাবু তো কখন এই ব্যাপারে নালিশ করেননি।
উনি আগের ম্যানেজার ছিলেন, তাই তো? আমি নতুন ম্যানেজার। তোমাকে আমি একদিন সময় দিলাম। একদিনের মধ্যেই তোমাকে 25 লক্ষ টাকা ব্যাংকে জমা করতেই হবে, না হলে তোমার এই রেস্টুরেন্টে ব্যাংক কবজা করে নেবে। আর একটা কথা মনে রেখো, আমার কিন্তু এটা করার জন্য অধিকার রয়েছে। এইটুকু বলে টিল্লু ওখান থেকে চলে যায়। অভিমন্যু বেচারা একদিনে এত টাকার ব্যবস্থা করতে পারল না। ব্যাংক ম্যানেজার খুব চালাকি করে অভিমন্যুর বাড়ি আর রেস্টুরেন্ট কবজায় করে নেয় আর অভিমন্যুকে বাড়ির বাইরে বার করে দেয়। ওরা দুজন স্বামী স্ত্রী দুদিন ধরে খাবার দাবার কিছুই পায় না। তক্ষুনি অভিমন্যুর মাথায় কিছু আসে। সে নিজের কোটের পকেট থেকে সেই হিরেটাই বার করে নেয়। এটা তো সেই হিরোই যে সেই ব্যক্তিটা সেই দিন দিয়েছিল আমাদের। আমি ভাবছি এই হিরেটা বাজারে বিক্রি করে আসি। হঠাৎ করে সেই হিরে তার হাত থেকে পড়ে যায় আর মাটিতে যায়, আর চারদিকে রং বেরঙের আলো ছড়িয়ে পড়ে। দেখতে দেখতেই অভিমন্যুর সামনে একটা রেস্টুরেন্ট দাঁড়িয়েছিল। এটা কি করে সম্ভব হলো? এটা কি কোনো জাদুকরের কাজ? না নিধি, আমার মনে পড়ে গেছে। ওই লোকটা আমাকে বলেছিল যে এটা কোনো হিরে নয়, বরং এটা হলো একটা গ্যাজেট। এটা তো ভেতর থেকে একটা বিশাল আলিশান রেস্টুরেন্ট। চলো ভেতরে গিয়ে দেখি একবার। নিধি আর অভিমন্যু সেই রেস্টুরেন্টের ভেতরে যায়। ওরা দেখতে পায় যে সেই রেস্টুরেন্টের ভেতরে ওয়েটারের রূপে একটা রোবট ছিল। মিস্টার, আপনাকে স্বাগত জানাই রেস্টুরেন্টের নতুন মালিক, আর আপনাকেও মিস। অভিমন্যু খুশির চোটে চিৎকার করে বলে, এ তো অবাক কাণ্ড ঘটে গেল নিধি। বলুন মালিক, এই রেস্টুরেন্টটাকে কোথায় নিয়ে যেতে হবে? তার মানে এই রেস্টুরেন্টটাকে আপনি আপনার ইচ্ছে মতো যেখানে চান নিয়ে যেতে পারেন। এ আপনার সব আদেশের পালন করবে। আমি বুঝতে পেরে গেছি, এটা একটা নতুন টেকনিকে তৈরি করা রেস্টুরেন্ট, তাই তো? এটা বিজ্ঞানের চমৎকার। আমি বুঝতে পেরে গেছি, ওই লোকটা অনেক বড় সায়েন্টিস্ট ছিল। সেই দিনের পর অভিমন্যু আর তার স্ত্রী সেই হাটার রেস্টুরেন্টে বাড়ি বাড়ি গিয়ে খাবার দিত। কিছু মাসের মধ্যেই অভিমন্যুর চলন্ত রেস্টুরেন্টের কথা পুরো গ্রাম আর আশেপাশের শহরে প্রসিদ্ধ হয়ে যায়। এখন কাউকেই কিছু খাওয়ার প্রয়োজন হলে অভিমন্যুর রেস্টুরেন্ট নিজেই হেঁটে তার কাছে পৌঁছতো। অভিমন্যু কিছু মাসের মধ্যেই ব্যাংকের সমস্ত টাকা চুকিয়ে দেয়। কিছু একটা করুন মালিক। আপনি তোকে পথে নামিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু ও যে পথে চলার রেস্টুরেন্টেই নিয়ে চলে এলো দেখছি। হ্যাঁ, আমিও তো কিছুই বুঝতে পারছি না সত্যম, যে এই চমৎকারীটা হলো কি করে। আগে তো আমার রেস্টুরেন্টে অন্তত 1-2 লোক তো আসতোই আসতো, এখন তো ওরাও আসা বন্ধ করে দিয়েছে দেখছি। আরে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে গত 2 মাস হয়ে গেল কোনো গ্রাহক আসেনি। আমি একা একা বসে মাছি মারছি। তুমি চিন্তা করো না, আমি আজকেই অভিমন্যুর একেবারে ষষ্ঠী পুজো করে ছাড়বো। হ্যাঁ। আপনি কি করবেন মালিক? আমি ওই রেস্টুরেন্টটাকে বম দিয়ে উড়িয়ে দেব। আমি শুনেছি যে যার প্রয়োজন পড়ে সেই রেস্টুরেন্টটা নাকি ওখানেই পৌঁছে যায়। এইবার ওই রেস্টুরেন্টটাকে তুমি তোমার বাড়ির ওখানে ডেকে নিয়ে এসো তো, আর তারপরে ওখানেই আমরা এই সব খেলা শেষ করে দেব। ব্রিজেশের কথা অনুযায়ী সত্যম সেই রেস্টুরেন্টটা নিজের বাড়ির কাছে খুব চালাকি করে ডাকায়। ব্রিজেশ আর সত্যম চুরি করে সেই রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। ব্রিজেশের হাতে একটা বম ছিল, কিন্তু হঠাৎ করে রেস্টুরেন্টে সাইরেন বাজে আর রোবটের সেনা ব্রিজেশ আর সত্যমকে ঘিরে ফেলে। তোমাদের হাতে বম রয়েছে, এটা কি করে সম্ভব? তুমি কি করে জানলে? তক্ষুনি ওখানে অভিমন্যু আর নিধি চলে আসে। তোমার কাছ থেকে তো আমি এটাই আশা করেছিলাম ব্রিজেশ, যে তুমি এরকমই একটা নোংরা কাজ অবশ্যই করবে। অভিমন্যু এইটুকু বলেই ছিল যে তক্ষুনি ওখানে সেই বাজে কাপড় পরা ব্যক্তি, যে এখন খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরেছিলেন, হাসতে হাসতে আসেন। আমাকে দেখে তোমরা এইভাবে অবাক হয়েও না। আমার নাম হলো প্রফেসর হকিন্স। আমি একজন অনেক বড় সায়েন্টিস্ট। আসলে এই চলমান রেস্টুরেন্টটা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে। সেদিন আমি এই প্রয়োগে সফল হয়েছিলাম, আর তাই আনন্দের ঠেলায় আমি অভিমন্যুর রেস্টুরেন্টে খাবার জন্য গিয়েছিলাম। কিন্তু বাইরে আমি ব্রিজেশের আর ওর চাকরের কথা লুকিয়ে লুকিয়ে শুনেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এরা অভিমন্যুর জন্য আগামী দিনে কোনো না কোনো বিপদ অবশ্যই ডেকে নিয়ে আসবে। কিন্তু তুমি চিন্তা করো না, এটা তোমাদেরই থাকবে। আমি এর মতন আরও গ্যাজেট তৈরি করে নেব। পুলিশ সত্যম আর ব্রিজেশকে অ্যারেস্ট করে জেলে পুরে দেয়। অভিমন্যুর কাছে আজও সেই চলন্ত রেস্টুরেন্ট রয়েছে।
এক সময়ের কথা, যখন ইংরেজরা ভারতবর্ষে অত্যাচার চালিয়ে যাচ্ছিল, যারাই তার বিপক্ষে আন্দোলন করত তাদেরকে সে জেলে পুরে দিতেন। আর কতদিন এই ইংরেজদের গোলামি আমাদের সহ্য করতে হবে? এখানে রয়েছি আমরা প্রায় 14 বছর হয়ে গেল। আর কয়েকদিন পরেই আমরা এখান থেকে ছাড়া পেয়ে যাব, কিন্তু তারপর বাইরে গিয়ে আমরা কি করব? আমি তো সবার প্রথম গিয়ে আমার পরিবারের সাথে দেখা করব। আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে নিশ্চয়ই। গত 14 বছর হয়ে গেল আমি ওকে দেখিনি। কমল আর কোরিয়া ইংরেজদের মিথ্যে আরোপের কারণে বন্দী হয়ে গেছিলেন। পুরো 14 বছর জেলে কাটানোর পর অবশেষে তাদের ছাড়া পাওয়ার দিন চলে গেছিল। দুজনই খুব বেশি খুশি হলো। আমি আশা করছি যে তোমরা সবাই এবার থেকে ভালো থাকবে, আর তোমরা এটা আশা করো যেন আমাদের আর কখনো দেখা না হয়। কমল আর কোরিয়া জেল থেকে ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে নিজের বাড়ি যায়। দুজনই একই গ্রামে থাকত। কমল নিজের পরিবার, নিজের মেয়ে পায়েলের সাথে দেখা করার জন্য খুশি খুশি যায়, কিন্তু যেই মাত্র ও ঘরে যায় সেখানে গিয়ে দেখে যে ওখানে একটা ভাঙাচোরা বাড়ি রয়েছে। সুষমা, বিদ্যা, কোথায় আছো তোমরা দুজন? দেখো আমি এসে গেছি। কিছুক্ষণ পর্যন্ত আওয়াজ লাগানো সত্ত্বেও ওখানে কেউ আসে না। তক্ষুনি গ্রামের একজন কাকু এসে কমলকে বলে, কে বাছা তুমি? আর তুমি কাকে ডাকছো? আরে ভবঘুরে কাকা, আপনি? আপনার তো দেখছি অনেক বয়স হয়ে গেছে, আমাকে চিনতে পারছো না? আমি কমল, আজকেই জেল থেকে ছাড়া পেয়েছি। আরে এসো এসো কমল বাবা, এসো। তোমার শরীর কেমন আছে এখন? আরে সেসব বাদ দাও, আমাকে একটা কথা বলো তো, যে আমার স্ত্রী আর আমার মেয়ে কোথায়? আমি আর ওদেরকে না দেখে আমি আর থাকতে পারছি না। কি আর বলবো বাছা, তোমার জেল যাবার পরে তোমার বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সুষমা বেচারি লোকেদের বাড়িতে ঝাঁট দেওয়া, বাসন মাজার কাজ করত, আর তোমার মেয়েটা পড়াশোনা করতে চাইছিল। ঈশ্বর আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছে যাতে আমার পরিবার আগের মতন ভালো হয়ে যায়, কিন্তু ওরা দুজন কোথায় গেল? তোমার মেয়ে আর তোমার স্ত্রী আমাদের গ্রামের ওই জঙ্গলের কাছেই থাকে। আজকাল সুষমা ওখানে গাছের কাঠ কেটেই সংসারটা চালায়, বুঝেছো? যাও গিয়ে দেখা করে নাও। কাকুর কথা শোনা মাত্রই কমল নিজের পরিবারের সাথে দেখা করতে জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়ে। আর ওখানে গিয়ে নিজের পরিবারকে খুব খারাপ অবস্থায় দেখে তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করে। সুষমা, দেখো আমি এসে গেছি, চলো বাড়ি চলো। এখন এসেছো তুমি, যখন আমাদের পরিবারই বেঁচে নেই? আর কি করব এই ঘরে গিয়ে আমরা? ওখানে খাবার দাবারও নেই, আর থাকার জন্যও জায়গা নেই। আরে তুমি সে নিয়ে চিন্তা করো না, আর আমার সঙ্গে চলো, আর পায়েলকেও সাথে নিয়ে নাও। না বাবা, আমি তো তোমাকে বাবা বলতেও লজ্জা পাচ্ছি। সবাই আমাদেরকে কথা শুনিয়ে শুনিয়ে এরকম অবস্থা করে দিয়েছে। এখন তুমি আমার সাথে তখনই দেখা করো যখন তুমি ভালো মানুষ হয়ে যাবে। কমল নিজের পরিবারকে এই অবস্থায় দেখে নিল। ও ওখান থেকে চুপচাপ দুঃখ পেয়ে চলে যায়, আর সমস্ত কথা কোরিয়াকে বলে দেয়। আমি জানি বন্ধু যে আমরা দেশের জন্য জেলে গেছি, আর সেই দেশ আমাদের আজকে এই অবস্থা করেছে। আচ্ছা, আমরা কোথাও গিয়ে যদি কাজ খুঁজি, তাও না কোথাও একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে, কোনো একটা কাজ তো পাবোই। কমল আর কোরিয়া অনেক জায়গায় চাকরি খুঁজতে যায়, কিন্তু ওদের জেল যাওয়ার খবর শুনে ওদেরকে কেউ কাজ দিত না। সব জায়গাতেই আমরা ভালো করে খুঁজে নিয়েছি, কোথাও কোনো কাজ বাজ নেই। চ, আমরা ওই দিকটা দেখি, ওখানে একটা ভোজনালয় দেখতে পাচ্ছি, গিয়ে দেখি না যদি কোনো কাজ আমরা পেয়ে যাই ওখানে। কমল আর তার বন্ধু ওখানে গিয়ে কাজ চাওয়ার চেষ্টা করে। তখন ওখানকার মালকিন ওদেরকে বলে, চলে যাও এখান থেকে, তোমাদের চোরের উপরে কি করে ভরসা করব? এখানেও যদি কোনো লুটপাট করো তখন চলে যাও এখান থেকে। কোরিয়া আর তার বন্ধু ওখান থেকেও নিরাশ হয়ে ফিরে আসে। অনেক দিন পর্যন্ত চেষ্টা করার পরও ওদের হাতে কিছুই লাগে না। তখন কমল বলে, এই সব কিছু ওই জেলের জন্যই হচ্ছে, না আমরা জেলে যেতাম না এসব কিছু হতো। তাহলে চ ওই জেলের কাছেই। কমল আর কোরিয়া ওই জেলের কাছে যায়, যেখানে তারা 14 বছর ধরে থাকত। আর ওখানে গিয়ে ওই ইংরেজ জেলারকে বলে, তুমি আমাদের শুধু 14 বছর জেলে পুরে রেখেছিল, আর সেই কারণে আমাদের কাছে এখন না কোনো কাজ আছে, আর না কোনো খাবার আছে, আর না আমাদের পরিবার। আরে পরিবারের লোক আমাদের সঙ্গে দেখা করতেই ভয় পাচ্ছে।
তোমাদের মতন দুজন 4 আনার কয়েদি আবার এই জেলে চলে এসেছো। তোমরা কি চাও বলো তো? তোমাদেরকে আমরা কি দেব? আপনি আমাদের কাজ দিন, আর কি, না হলে আমরা তোমাকে ছাড়বো না। আরে তোমাদের সাথে দেখা করে আমার মাথা খারাপ হয়ে গেছে। সব সময় তোমাদের মতন কয়েদিরা এখানে এসে কাজের জন্য ভিক্ষা চায়। কি বললেন? আমাদের মতন আরো কেউ আছে? আচ্ছা বলতে পারবেন ওরা কোথায় রয়েছে? আরে নিজে গিয়ে খুঁজে নাও, আমি তোমাদের চাকর নয়। কমল আর তার বন্ধু সমস্ত বেরোজগার জেলের কয়েদিদের খুঁজতে শুরু করে। দেখতে দেখতেই অনেকগুলো কয়েদি জমা করার পর কমল তাদেরকে বলে, আমাদের প্রত্যেকের কাছে কোনো কাজ নেই, কিন্তু যদি আমরা একসাথে হয়ে কোনো কাজ করি তাহলে আমাদের কাছে অনেক কাজ চলে আসতে পারে। কিন্তু কমল দাদা, আমরা কি করব বলো তো? না আমরা কিছু করতে পারি, না আমাদের কাছে কোনো জিনিস আছে কিছু করার জন্য। হ্যাঁ একদম, সমাজও আমাদেরকে অপমান করেছে, আর তার মধ্যে এখন নতুন কি করব? তোমরা কি শুধু খাবারই খেতে জানো নাকি? তাছাড়া আর কিছু জানো না? লজ্জাও করে না তোমাদের? কিন্তু ও রান্না করতেও জানে। খাবারের কথা শুনে একটা কথা মনে পড়লো যে আমরা একটা হোটেল খুলতে পারি, তাহলে আমরা সবাইকে খাবার খাইয়ে টাকা রোজগার করতে পারি। না না, এইসব একদম করো না, আমি এতে তোমাদের সাথে নেই। কমল দাদা, আমরা চাল ডাল ধারে নিয়ে একটা হোটেল খুলতে পারি। আমাদের শুধু একটা জায়গার দরকার। আরে জায়গা চিন্তা করো না, আমাদের গ্রামের বাড়িগুলো কবে কাজে আসবে? আমরা আমাদের বাড়িতেই হোটেল খুলবো। আমরা সবাই মিলে আমাদের হোটেলটা চালাবো, বুঝেছো? কোরিয়া আর তার বন্ধু মিলে কমলের বাড়িকে একটা জেলের মতো রেস্টুরেন্টে পরিবর্তিত করে, যেটা গ্রামের একদম কাছেই ছিল। সমস্ত কয়েদিরা গ্রামে গ্রামে গিয়ে নিজের জেল রেস্টুরেন্টের প্রচার শুরু করে। দেখতে দেখতেই কিছু সময় কেটে গেছিল। কমলের এই জেল রেস্টুরেন্ট খুব ভালো চলে। কমল আর তার সাথী কয়েদিদের পরিশ্রম খুব ভালো রং আনলো। দাদা, আপনি কি আমাকে আলুর পরোটা আর সর্ষের সবজি দেবেন? হ্যাঁ অবশ্যই, পাওয়া যাবে তো। আপনি গিয়ে টেবিলে বসে পড়ুন। জেল রেস্টুরেন্ট আছে তার মানে এটা নয় যে তুমি আমাকে জেলের মতোই খাবার দেবে। মনে রেখো, আমি খেতে খুব ভালোবাসি। একদিকে সমস্ত জেলের কয়েদিরা খুশি ছিল যে জেলে তাদের শাস্তি কাটানোর পর এটাই একটা সময় ছিল যেখানে তারা নিজের পরিবারের সাথে জুড়ে গেছিল। কমলের পরিবারও এসে জেল রেস্টুরেন্টে পরিশ্রম করত, কিন্তু অন্যদিকে জেলের ইংরেজ জেলাররা কয়েদিদের এই খবরটা পেয়ে যায়। আমি শুনেছি জেল থেকে ছাড়া পাওয়া কয়েদিরা কিছু কাজকর্ম করছে। কি আর করবে মালিক, এদেরকে কি আবার জেলে ভরে দেব? আমি চাই ওরা শুধু আমাদের গোলাম থাকুক। খাবারে উল্টোপাল্টা মেশানোর অপরাধে ওদের গ্রেপ্তার করে নাও। আর সেরকমটাই হলো। ইংরেজ আর তার সিপাহীরা পরের দিনই জেল রেস্টুরেন্টে পৌঁছে ওদেরকে মেলামেশা খাবারের শাস্তিতে গ্রেফতার করতে পৌঁছে গেল। আমি তোমাদেরকে নকল আর বিষাক্ত খাবার তৈরি করার কারণে গ্রেপ্তার করছি। তোমাদের মতন অপদার্থ লোকেরা জেলে থাকায় ডিজার্ভ করো, বুঝতে পেরেছো? নাকি জেলের বাইরে। আর যেই মাত্র ইংরেজ জেলার আর তার সিপাহীরা ওদেরকে গ্রেফতার করতে শুরু করলো, সমস্ত গ্রামবাসীরা একত্রিত হলো আর ওদেরকে বলল, তোমরা সবাই এখান থেকে চলে যাও, না হলে তোমাদের ছাড়বো না। তোমাদেরকে আমরা শেষ করে দেব। মনে হচ্ছে তোমাদেরকেও গ্রেপ্তার করে নিতে হবে। ইংরেজের এইটুকু কথা বলার পর ওখানে দাঁড়ানো কাকু নিজের ব্যাগে রাখা দিব্যা ধুনুচির এক মুঠো নিয়ে নেন আর ওদেরকে বলেন, এই যে আমার হাতে যে দৈব ধূপকাঠির ছাই দেখতে পাচ্ছ না, এটা হলো জাদু। এটা তো জাদু রয়েছে, তাহলে তোমরা কিন্তু আর রক্ষা পাবে না বলে দিলাম। আমি এইসব বাজে কথায় কোনো বিশ্বাস রাখি না, বুঝতে পেরেছো? ওই কাকু ওদের ওপরে ওই ভস্য ফেলে দেন, যার কারণে ইংরেজরা দেখতেই পাচ্ছিল না কিছু। আরে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? ও মাই গড, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমায় ক্ষমা করে দাও, আমি এরকম অন্যায় আর কখনো করব না। এখন শুধু চোখে দেখতেই পাচ্ছ না, এখান থেকে চলে যাও, না হলে প্রাণেও বাঁচবে না। হ্যাঁ, ওই কাকুর এই জাদুই ভস্য ওই রেস্টুরেন্টকে বাঁচিয়ে ফেলল। সমস্ত গ্রামবাসীরা মিলে একতার সাথে তাদের সামনা করলো আর ওদেরকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দিল। পবন আর সোনু দুজন ভাই ছিল। তাদের মা মরার আগে পবনকে সোনুর দায়িত্ব দিয়ে গেছিলেন, কারণ পবন চতুর ছিল আর সোনু খুবই সোজা সরল। আমার বাচ্চারা,
আমার অন্তিম সময় চলে এসেছে আর আমার সোনুর জন্য চিন্তা হয়। ও খুব সোজা সরল ছেলে, ওর জীবন কিভাবে কাটবে, আর তার ওপরে ও এক পা দিয়ে বিকলাঙ্গ। মা, তুমি এরকমটা কেন বলছো? সোনা, এক না একদিন তো সবাইকে যেতেই হবে। আমার সময় এখন চলে এসেছে। আমি তোর বাবার কাছে যাচ্ছি। পবন, সোনুর দায়িত্ব এখন তোর ওপরে ছেড়ে যাচ্ছি। আমাদের যে ক্ষেত আছে তার মধ্যে খেতি করিস তোরা, আর নিজের জীবন যাপন করিস, আর সোনুর ধ্যান রাখিস। এটা বলে সোনুর মায়ের মৃত্যু হয়ে গেল। সোনু খুব দুঃখ পেল। পবনেরও মায়ের যাওয়ার পরে খুব কষ্ট হলো, কিন্তু ও খুব খুশিও হলো যে ওর কাছে ক্ষেতের একটা ছোট্ট টুকরো চলে এসেছে, আর এখন ওর জীবন যাপন খুব ভালোভাবে হবে। মা তো চলে গেল, কিন্তু সব দায়িত্ব আমার কাঁধার ওপর চেপে দিয়ে গেল। এই ল্যাংড়া সোনুকে নিয়ে আমি কতদিন সামলাবো? আমারও পরিবার হবে, আমারও বাচ্চা হবে। আমি সারা জীবন ধরে একে সামলে নেবো নাকি? না, আমি এরকমটা হতে দেবো না। পবন ভাবছিল যে ও সোনুকে নিজের থেকে দূরে কিভাবে করবে। তক্ষুনি ওর শয়তানি মাথায় একটা বুদ্ধি এলো, আর ও সোনুকে আওয়াজ দিল, দেখ সোনু, মা আমাদের ছেড়ে চলে গেছে, এখন তোর দায়িত্ব আমার কাঁধে। এত বড় একটা ক্ষেত, সেটা আমি কিভাবে একা সামলাবো? আমি তো খেতেও করতে পারি না। এত বড় ক্ষেতে আমি চাষবাস করব কি করে? সেটা তো আমি করতেও পারি না। তার কারণ আমি মায়ের সঙ্গে কোনোদিন চাষবাস দেখেইনি। তুই সব সময় মার সঙ্গে থাকতিস। মা আমাকে চাষবাস করতে দিতই না, আমাকে সব সময় পড়াশোনা করতে বলতো। দাদা, তুমি চিন্তা কেন করছো? আমি পুরো ক্ষেত সামলে নেব, তুমি তোমার পড়াশোনায় মন দাও। সোনু, তুই কত ভালো। তুই চাষবাদের দায়িত্ব নিয়ে আমার মাথার ওপর থেকে অনেক বড় একটা চাপ সরালি। তুই জমি জমা সামলা, আর আমি পড়াশোনার দিকে মন দিই। তুমি নিশ্চিন্ত হয়ে যাও, আমি এখন খেতে যাচ্ছি। সোনু কড়া রোদে খেতি করতে শুরু করে। ও খেতে ছোলার ডাল আর আটার চাষ করে, যা খুব ভালো ফসলের রূপে রূপান্তরিত হয়। তাকে দেখে সোনু খুব খুশি হচ্ছিল, কারণ ওর পরিশ্রম এখন কাজে লাগবে। ও দৌড়ে দৌড়ে পবনের কাছে যায়। আরে আসতে আয়, এত ব্যস্ত কিসের? এমন কি ঘটনা ঘটলো যে তুই এত জোরে জোরে আসছিস? এমনিতে তো চলতেও পারে না, আর এখন দেখো হাওয়ার বেগে চলে আসছে। দাদা, এত সুখবর এনেছি। দেখো, আমার পরিশ্রম কাজে লেগেছে। দেখো ফসল কত সুন্দর হয়েছে, একদম সোনার মতো হাওয়ায় বইছে। ছোলার ডাল আর আটার ফসল খুব ভালো হয়েছে দাদা। তাই নাকি? সত্যি সত্যি? পবন যখন খেতে আটা আর ছোলার ডালের ফসল দেখলো, তখনও খুব খুশি হলো, আর তার মনে লোভ চলে আসে। এই সোনু যদি এখানে থাকে, তাহলে এর অর্ধেক ভাগ আমাকে দিতে হবে। আমি অল্প কিছু ছোলা আর গম দিয়ে একে তাড়িয়ে দিই। দেখ সোনু, তুই অনেক পরিশ্রম করেছিস, এটা খুব ভালো কথা। আমি কতদিন তোর বোঝা বইব? তুই তোর ভাগের ছোলা আর গম নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যা। দাদা, তুমি এরকম কেন বলছো? মা তোমাকে আর আমাকে একসাথে থাকতে বলেছিল। মা এখন এই দুনিয়ায় নেই, তাই তুইও এখন আমার জীবন থেকে চলে যা। পবন সোনুকে ধাক্কা মেরে ওখান থেকে বার করে দেয়। সোনু দুঃখিত মনে একটা নদীর পাড়ে গিয়ে বসে যায়। তক্ষুনি ওর বন্ধু অনিল ওর কাছে আসে, আর ওকে ওর উদাসীর কারণ জিজ্ঞাসা করে। সোনু সমস্ত কথা অনিলকে বলে। অনিল তার দুঃখ শুনে তাকে নিজের সাথে বাড়িতে যেতে বলে। বন্ধু, আমি আমার ভাইয়ের কাছে এরকমটা ভাবিনি। আমাকে বাড়ি থেকে বার করে দিল। এখন আমি এই পৃথিবীতে কার সঙ্গে থাকবো? এই এক মুঠো আটা আর এক মুঠো ছোলার ডাল নিয়ে আমি জীবন কি করে কাটাবো? ভুল তো এমনিতে দাদারও নেই। আমার মতো বিকলাঙ্গ আর কম বুদ্ধি ছেলেকে নিজের সাথে কে রাখবে বল? আরে চিন্তা করছিস কেন? তোর মাথায় বুদ্ধি নেই সেটা না, আসলে তুই হলো সরল, আর সবাই সবাইকে ঠিকভাবে চিনতে পারে না যে সে কি পারে। কিন্তু আমি করবই বা কি? তুই চিন্তা করিস না, আমার বাড়িতে চল।
আমার মা আজকে ডাল ভাত বানিয়েছে, চল খুব মজা করে খাবি। সোনুর অনেকবার বারণ করা সত্ত্বেও অনিল সোনুকে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যায় আর বাড়িতে নিয়ে যাওয়ার পর তাকে খাবার দাবার খাওয়ায়, যা সোনু খুব পছন্দ করে। এটা তো খুবই ভালো, মনে ইচ্ছে হচ্ছে শুধু খেয়েই যাই। আমি এত দারুণ খাবার কোনো দিন খাইনি। আমার মাথায় একটা বুদ্ধি এসছে, তুই ডাল আর এই গম দিয়ে একটা ভালো কিছু রেসিপি বানাচ্ছিস না কেন? মানে আমি এরকম করতে পারবো? আমার কাছে তো কোনো জায়গাও নেই। তুই এর চিন্তা করিস না, আমি তার ব্যবস্থা করে দেব। অনিল সোনুর সাহায্য করে আর তার সাহায্যের সাথে সোনু খাবার বানাতে শুরু করে, কিন্তু ওখানে কোনো গ্রাহক তার খাবার খেতে আসতো না। তখনই ওখানে একজন বুড়ি মা আসে আর তার কাছে খাবার চায়। মা, আজই দোকান শুরু করেছি, কোনো গ্রাহক আসেনি। আপনি হলেন আমার প্রথম গ্রাহক। আমি আপনার জন্য খিচুড়ি নিয়ে আসছি। কিন্তু সোনা, আজ তো তোমার ব্যবসার প্রথম দিন, তাই না? আর আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছুই নেই সোনা। আপনার কাছে তো অনেক দামি জিনিস আছে, আর সেটা হলো আপনার আশীর্বাদ। আপনি শুধু আমায় আশীর্বাদ দিন আর এই খিচুড়ি খেয়ে যান। বুড়িমা ওখানে বসে খিচুড়ি খেয়ে খুব খুশি হলেন আর উনি নিজের ঝুলি থেকে একটু ছোলার ডাল বার করে, আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিচ্ছু নেই, ব্যাস হ্যাঁ এই ছোলার ডাল আছে, এটাই আমার আশীর্বাদ ভেবে নিজের কাছে রেখে নাও আর নিজের খিচুড়িতে মিশিয়ে দিও। এইটুকু বলে উনি ওখান থেকে চলে যান। পরের দিন সোনু আবার খিচুড়ি বানাতে শুরু করে আর ওই বুড়িমার দেওয়া ছোলার ডাল ওই খিচুড়িতে দিয়ে দেয়। খিচুড়ি তৈরি হওয়ার পর ওখানে গ্রাহকদের ভিড় জমা হয়ে যায় আর বিকেল অবধি তার অনেক রোজগার হয়, কিন্তু সে তার আমদানিতে বিশ্বাসই করতে পারছিল না। আমার তো বিশ্বাসই হচ্ছে না, একই দিনে এত টাকা রোজগার করে ফেললাম। কাল রাত অবধি তো একটা গ্রাহকও ছিল না এখানে। এসব হলো তোর ভালো কর্মের ফল। তুই যে ওই বুড়ি মাকে খাবার খাইয়েছিলি, তার বদলে উনি যে ডাল দিয়েছিল, তার জন্যই সবকিছু হয়েছে। ও ডালের রূপে তোকে আশীর্বাদ দিয়ে গেছেন। এবার তুই অনেক কামাই করে একেবারে মালামাল হয়ে যাবি। এখন এই ডালের রেসিপিটা জাদুই হয়ে উঠেছে। সোনু এই কথাটা জেনে খুব খুশি হয় আর সে নিজের পরোপকার জারি রাখে। খিচুড়ি সবাই পেট ভরে খেত আর যখন বিকেলে খিচুড়ি বেঁচে যেত, সেই বেঁচে যাওয়া খিচুড়ি সে তাদের মধ্যে বিতরণ করে যাদের ঘরে খাবার জন্যে টাকা পয়সা থাকে না, ও গরিবদের মধ্যে এই সমস্ত খিচুড়ি বিতরণ করে দেয়। এখন ওর রোজগার অনেক বেশি বেড়ে যায় আর খুব ধনী হয়ে ওঠে। সোনপুর গ্রাম বাঁশ ক্ষেতের জন্য প্রসিদ্ধ ছিল। ওখানে অনেক বছর ধরে বাঁশের খুব ভালো চাষ হতো। দীনেশেরও একটা ছোট্ট বাঁশের ক্ষেত ছিল। ওর ছেলে রাজেশও ওই ক্ষেতেই কাজ করত। এই যে রাজেশ, আমাদের যে বাঁশের অর্ডারগুলো এসেছিল, তুমি কি সেগুলো পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো কালকে বিকেলেই ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ওরা যদি সময় মতো অর্ডার পেয়ে যায় তাহলে আজকে বিকেলের মধ্যে আমাদের পেমেন্টটাও চলে আসবে। বিকেল হয়ে যায় আর দীনেশের বাড়ির বাইরে একটা বাঁশে লোড করা ট্রাক দাঁড়িয়ে পড়ে। আরে, এই ট্রাকটা ফিরে এলো কি করে? এর তো বাঁশগুলো নামিয়ে পেমেন্ট নিয়ে আসার কথা ছিল। দীনেশ ভেতর থেকে রাজেশকে ডেকে পাঠায়। রাজেশ যখন বাইরে আসে, তার চেহারা খুব উদাস মনে হচ্ছিল। রাজেশ, এই দেখো, এই ট্রাকটা ফিরে চলে এসেছে। হ্যাঁ বাবা, আমি তো জানি। শহর থেকে বাঁশের খরিদ্দারদের ফোন এসেছিল আমার কাছে। ওরা আমাদের থেকেও কম দামে বাঁশ পেয়েছে কোথাও, সেই জন্য আমাদের কাছ থেকে আর ওরা বাঁশ কিনবে না। আরে, কিন্তু ওরা কোনো কিছু না বলে এরকম কি করে করতে পারে? আমাদের পয়সার এখন খুব দরকার। এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব? তুমি ওনাদের বলো যে আমরাও কম দামে দিয়ে দেব। কিন্তু বাবা, আমি ওনাদের সাথে কথা বলেছি, কিন্তু ওরা কোনো মতেই আমাদের কাছ থেকে বাঁশ কিনবে না বলেছে। এমনকি আমি ওদের এটাও বলেছি যে আমরা অর্ধেক দামেও বাঁশ দিতে রাজি আছি, কিন্তু ওরা তাও রাজি হলো না। দীনেশ আর রাজেশের এই অর্ডার থেকে অনেক উচ্চাশা ছিল। কিছুদিন ধরে ওদের ব্যবসা ঠিক চলছিল না।
আর এখন এত বড় অর্ডারের ফেরত চলে আসার পর ওদের সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছিল। একদিন রাজেশ দীনেশের কাছে গেল আর বলে, বাবা তুমি একদম চিন্তা করো না তো, আমি ঠিক করে নিয়েছি যে এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব। তা তুমি এখন কি করবে খোকা? আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না এখন। আমি আমার সব বন্ধুদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছি, বুঝেছো, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয়নি। এখন প্রত্যেকেরই পরিস্থিতি খুব খারাপ। মার্কেটে বাঁশের দাম দিনের পর দিন নিচে চলে যাচ্ছে। আরে হ্যাঁ বাবা, এই জন্যই তো আমি ঠিক করেছি যে আমরা আর এই বাঁশের ব্যবসা করব না। আরে আমাদের কাছে আর কি আছে বলো তো খোকা, আমরা আর কি করতে পারি? আরে বাবা, এবার আমরা পিৎজা তৈরি করব। হ্যাঁ কি পিৎজা? সেটা কিভাবে? বাবা আমার বন্ধু শহর থেকে ফোন করেছিল, আমি ওকে আমার অবস্থার কথা বললাম, তখন ও আমাকে একটা খুব ভালো উপায় বলল। শহরে পিৎজা নাকি খুব বেশি বিক্রি হয়, নানান রকমের পিৎজা পাওয়া যায়। ওখানকার ইয়াং লোকেরা নাকি বাঁশের পিৎজা খেতে খুব ভালোবাসে। এটা আসলে বাঁশের ভেতরটা ফাঁপিয়ে নিয়ে পিৎজা বানানো হয়, বুঝেছো? আমরাও বাঁশের পিৎজার ব্যবসা শুরু করে দিই। কিন্তু খোকা আমরা তো এর ব্যাপারে কিছুই জানি না, তাই না? বাবা তুমি চিন্তা করো না, আমার বন্ধু আমাকে বলেছে সব রকম সাহায্য আমাকে করবে। রাজেশ দীনেশের সাথে মিলে বাঁশের পিৎজা বানানোর সমস্ত প্রস্তুতি নিচ্ছিল, আর তারপর আস্তে আস্তে বাঁশের পিৎজা বানানো শিখে যায়। তারপর ও নিশ্চিত করে যে ও একটা দোকান খুলবে। রাজেশ আর দীনেশ মিলে বাঁশ দিয়েই নিজেদের একটা ছোট্ট হোটেল বানায়, আর ওই হোটেলের দরজা থেকে শুরু করে জানালা, টেবিল, চেয়ার সবকিছু বাঁশেরই তৈরি ছিল। শুরুতে ওদের হোটেলে কোনো লোক আসতো না, কিন্তু একদিন কলেজের দুটো ছেলে ওদের হোটেলে আসে। আরে বাহ সুরেশ, বাহ কি সুন্দর হোটেলটা, তাই না? এটা তো পুরো বাঁশ দিয়ে তৈরি রে, আর এখানে লেখা রয়েছে আমাদের স্পেশালিটি বাঁশের পিৎজা। এবার চ তাহলে আমরাও একটা বাঁশের পিৎজা ট্রাই করে দেখে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ আমি 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 অর্ডার করছি। সুরেশ আর বিবেক দুটো বাঁশের পিৎজার অর্ডার দেয়। আরে বিবেক, তুই লক্ষ্য করলি এখানকার সব চেয়ার টেবিলও দেখছি বাঁশ দিয়ে বানানো হয়েছে, আর দেখ না এই বাঁশ দিয়ে কি সুন্দর ডিজাইনও করা হয়েছে। হ্যাঁ রে, আজকালকার এই প্লাস্টিকের জামানায় এই ইকো ফ্রেন্ডলি হোটেলটা কিন্তু সত্যিই দারুণ। এইভাবেই কিন্তু আমাদের সবার ইকো ফ্রেন্ডলি জিনিসের ব্যবহার করা উচিত। আমি এই হোটেলের মালিকের সাথে কথা বলি বরং, যে উনি এরকম হোটেল বানানোর প্রেরণা কোথা থেকে পেলেন। বিবেক আর সুরেশ দীনেশকে ডেকে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। না না, মানে সত্যি আপনার হোটেলটা দারুণ, আপনি এসব কি করে করলেন বলুন তো? দীনেশ ওই দুজনকে নিজের পুরো কাহিনীটা শোনায়। বিবেক আর সুরেশের দীনেশের এই কাহিনীটা খুব পছন্দ হয়। আচ্ছা, আপনার বিজনেস কি ঠিকঠাক চলছে? মানে আপনার কি সঠিক লাভ হচ্ছে? দেখো এই মুহূর্তে তো আমাদের এখনো লাভ সেরকম হয়নি, তবে আমার পুরো বিশ্বাস যে আমরা পরে অবশ্যই লাভ করবই করব। হ্যাঁ, একদম আলাদা রকম কিছু করেছেন, আপনার লাভ নিশ্চয়ই হবে। আমরাও আপনার সাহায্য করতে চাই। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওতে আমরা নতুন নতুন জিনিস দেখাই। আপনি যদি চান তাহলে আপনার হোটেলের ব্যাপারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে চাই, আর ইনস্টাগ্রামেও দেখাতে চাই আপনার হোটেল। তাহলে বাইরে সবাই আর কলেজের স্টুডেন্টরাও মোটামুটি সবাই আপনার হোটেলের ব্যাপারে জানতে পেরে যাবে, আর আপনি এতে অনেক লাভবানও হবেন। সুরেশ আর বিবেক ওখানকার বাঁশের পিৎজা খায়। দুজনেরই ওই পিৎজাটা খুব পছন্দ হয়। দুজন নিজের কলেজের ফ্রেন্ডসের জন্যেও বাঁশের পিৎজা প্যাক করিয়ে নেয়, আর তারপর পরের দিন ওরা পুরো টিম নিয়ে ওদের হোটেলের বাইরে একটা ভিডিও বানায়, আর বাঁশের পিৎজা বানানোর রেসিপিটাও শ্যুট করে নেয়। আর তারপর সেই ভিডিওটা ওরা নিজের ইউটিউবে আপলোড করে দেয়। আরে তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, আরে এর জন্য তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আরে না না আঙ্কেল, এরকম নতুন জিনিসগুলোই তো আমরা প্রমোট করতে চাই, আমাদের কাজ। আজকালকার দিনের যুব সমাজকে এরকম ইকো ফ্রেন্ডলি আর পরিবেশের ক্ষতি করে না জিনিসগুলোর দরকার সবচেয়ে বেশি রয়েছে। এই ভিডিও থেকে আমাদের যা লাভ হবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব। আরে বিবেক, দেখ এই বাঁশের পিৎজার রেসিপিতে তো দেখছি 1 ঘন্টার মধ্যেই 1 লক্ষ ভিউ চলে এসেছে, আবার তার উপর 10,000 লাইক আর 1000 কমেন্টও চলে এসেছে। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পপুলার ভিডিও হয়ে গেছে এটা। এবারে ইকো ফ্রেন্ডলি বাঁশের পিৎজার ব্যাপারে অনেক লোকেরা জানতে পেরে যাবে। আঙ্কেল, এবার আপনি ফেমাস হতে চলেছেন।
আর তারপর বাবা আর ছেলের দ্বারা তৈরি করা এই বাঁশের হোটেল খুব ফেমাস হয়ে যায়। আর আস্তে আস্তে ওরা মিলে অন্য শহরেও নিজের ব্রাঞ্চেস খুলে দেয়। আর এই ইকো ফ্রেন্ডলি বাঁশের হোটেল পুরো দেশ পছন্দ করতে শুরু করে দেয়।